তারপর হিন্দি গান ছেড়ে দেওয়া হলো। ছেলেরা মেয়েরা সবাই উল্লাস করে নাচলো। তন্নিও নাচতে মন চাইলো, কিন্তু নববধূর নাচ দেখলে মুরব্বীরা ছিছি করবে, তাই সে স্টেজের উপরে পা তুলে বাবু হয়ে বসে রইল। অর্ধেক রাত পর্যন্ত নাচ গান শেষ করে সবাই মেহেদি দিতে বসলো। তন্নির দু হাতের উপর পাশেই কোনোই পর্যন্ত মেহেদি দেওয়া হলো। হাতের নখও আবার শিলা একটু পায়েও দিয়ে দিল। মইনুল ইসলাম দিঘির পাড়ে হতে দেখলেন, গায়ে হলুদ মেখে শাড়ি জড়িয়ে গয়না পরে বিছানার মধ্যমণিতে চাঁদ বসে আছে। ওনার ঘরের চাঁদ। ছোট্ট মেয়েটা কয়েক দিনেই কেমন হুট করে বড় হয়ে গেল। সেদিনও বাড়ি জুড়ে ছোটাছুটি করছে। দুদিন আগেও জামরুল গাছের মগ ডাল থেকে মা বকতে বকতে নামিয়েছে। বছর আগেও পুতুল বুকে জড়িয়ে ঘুমিয়েছে মেয়েটা। মইনুল মার্কেট থেকে খুঁজে খুঁজে গোলাপি রঙের বড় পুতুল আনতেন। সেটা বুকে জড়িয়ে ঘুমিয়ে যাওয়া মেয়েটা আজকে জীবন্ত পুতুল সেজেছে। বুকটা ধুকভুক করে ভীষণ ব্যথায় জর্জরিত হয়ে যায়। পুরুষ মানুষ কাঁদে না, কাঁদতে পারে না। উনি একবার ভাবলেন বাড়িতে ঢুকতেই আব্বা বলে ডাক দেওয়ার মানুষটা আর থাকবে না। মোহনা তন্নির মতো না, কেউ কারো মতো হয় না। এত কঠিন জগৎ সংসার। আল্লাহ ভীষণ নিষ্ঠুরতা দেখিয়েছেন পৃথিবীর এতটুকু নিয়মে। এত আদরের বুকে জড়িয়ে মুখে মুখে খাইয়ে বড় করা কলিজার টুকরো কেউ পরের ঘরে যেতে হয়। মইনুল ইসলামের চোখগুলো লাল হয়ে আছে। দুটো রাত ধরে কাঁদেন আসমা, রাত জাগেন। তনি এখনই বুঝতে পারছে না মানুষের এমন কষ্ট হওয়া উচিত না, যেটা প্রকাশ করা যায় না, যেটা বুকে জমে পাহাড় হয়ে যায়। মইনুল টের পেলেন ওনার বুকটা ক্ষত হয়েছে। সেই ক্ষত কখনো পূরণ হবে না, কখনো না। কি সুন্দর দেখতে হয়েছে মেয়েটা। ওনার মেয়েটা এত সুন্দর কবে হলো? উনি এর আগে সেভাবে খেয়াল করেনি তো। মেয়েটাকে বধূর সাজে এত পরিপক্ক লাগার কথা না, তবুও লাগছে। বিয়ের পানিতে নাকি মেয়েদের সৌন্দর্য বাড়ে, নইলে এত এত মেয়ের ভিড়ে কেবল ওকেই কেন ফুটবে? কেন চোখ সরানো যায় না? মইনুল চোখ ফিরিয়ে নিল, নজর না লেগে যায়। আনন্দ উল্লাসে কাটলো তন্নির গায়ে হলুদ। তন্নি আফরোজার নতুন জীবনের সূচনা লগ্নের খানিক অংশ। তার পরের দিন রবিবার 10 তারিখ, যথারীতি তন্নির বিয়ের দিন। চারপাশ মানুষজনে গমগম করছে। পাত্রের বাড়ি থেকে সকালে বিয়ের সাজগোজ পাঠানো হয়েছে। আনিকা সুন্দর করে সাজাতে জানে। তন্নিকে খুব ভোরে সকাল সকাল গোসল করানো হলো। ভাবিরা সবাই মিলে করিয়েছে। এখন এক দফা কাদা ছোটাছুটির খেলাও শেষ হয়েছে। তারপর সবাই গোসল করে খিচুড়ি খেতে খেতে সময় চলে গেছে। এখন দুপুর 12টা। রবিবারে বিয়ে কিছুটা বেমানান সবার কাছেই। বিয়ে হবে মূলত শুক্রবার, সুন্দর একটা বার, যেখানে রবিবার কেন অদ্ভুত। তন্নি বলছে সেটা কেউ তখনও জানে না। তাকে সাজাতে বসানো হলো। টুকটুকে একটা গাঢ় লাল রঙের শাড়ি, পাটটা ঘন কালো গাঢ় সবুজ, সেখানে সোনালির সুতোর কাজ। লাল শাড়িটা জুড়েও সোনালির কাজ ছড়িয়ে। ঘরের সাদা আলোতে সম্পূর্ণ শাড়ি ঝলমল করছে। ওদের সবার ভীষণ পছন্দ হলো। দোপাট্টাটাও টুকটুকে লাল। শাড়িটা তন্নিকে বেশ সুন্দর করে সময় নিয়ে পরিয়ে দেওয়া হলো। মাথার লম্বা ঘন চুলগুলো খোপা করা হয়েছে। খোপার মধ্যে কয়েকটা লাল তরতাজা গোলাপ গেঁথে দেওয়া। রং তুলি দিয়ে আঁকা দৃশ্যের মতো সুন্দর বড় বড় দুটি চোখ আইলাইনারের জাদুতে আরও ফুটে উঠেছে। চোখের নিচটাও কাজলে আবৃত। কপালে ছোট্ট টিকলি, নাকে কান পর্যন্ত টানা নাকফুল, ঠোঁটে লাল লিপস্টিক। বিয়ে একেবারেই হয়, তাই সাজগোজটাও স্পেশাল। হাত ভর্তি লাল চুড়ি, গলায় ছোট বড় দুটি হার। তাকে পুরোপুরি সাজতে গিয়ে 1 ঘন্টার বেশি লেগেছে। তোমা বলেছিল চুলগুলো ছেড়ে রাখতে। তন্নি রাজি হলো না। এত বড় চুল এমনিতেও লোকজন দেখে ওর মাথা ঘুরছে, দরকার নেই। শেষমেশ ঝুমা ওর মাথার অর্ধেকটা পর্যন্ত ঘোমটা টেনে দিল। ওর মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো সবাই, বলা বলি করলো।
সোহাগের সৌন্দর্য বেড়েছে, হাত ভর্তি মেহেদির রংটাও লাল হয়েছে। নূরজাহান ঘর থেকে বের হননি সকাল থেকে। গতকাল থেকেই তিনি চুপচাপ। ভীষণ আশ্চর্যজনক ঘটনা, বাড়িটা সম্পূর্ণ হলেও অসম্পূর্ণ। নূরজাহানের কথা ছাড়া এটাকে বাড়ি বলা দুষ্কর। তিনি দুর্বল হয়ে পড়েছেন কিছুটা। এক পাশ থেকে লাঠিটা নিয়ে উনি এগিয়ে এলেন। সবাই জায়গা করে দিল। তন্নি হাসছে তখনও। নূরজাহানকে দেখে বলল, দাদু এখানে বসো আমার পাশে। হাত দিয়ে নিজের পাশে ইশারা করলো সে। বহুদিন বাদে তার কণ্ঠে দাদু ডাক নূরজাহানের বুকে ঢেউ তুলে দিল। তন্নি ওনাকে সুন্দরী ডাকে। ওনার চোখ দুটো পিটপিট করছে। লোকে বলে কান্না দেখলে কান্না পায়। মেয়েটা এত সুন্দর সেজেছে, কি সুন্দর লাগছে দেখতে, পুতুলের মতো চেহারা। উনি কাঁদলে মেয়েটাও না বুঝে কাঁদবে। তিনি তন্নির হাতে দুটো আঁকড়ে ধরলেন, ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, জামাই ভালোবাসে, মেহেদির রং উঠছে, তোর কপাল ভালো। তন্নি লজ্জা পেল। বধূরূপী মেয়েটার হাসি মুখটা দারুণ। তার আজকে ভীষণ খুশি খুশি লাগছে। ওরও বিয়ে হবে, একটা জামাই হবে। মেয়েরা বিয়ের দিন এত কাঁদে কেন? তার তো এত কান্না পাচ্ছে না। শুধু মোহনা, মা বাবা আর দাদির মুখটা দেখলে কান্না পাচ্ছে। সবাই ভীষণ আনন্দ করছে। কথা থেকে আসমা দৌড়ে এলেন। দরজার পাশে তিনি থমকে দাঁড়ালেন। বিছানার মধ্যমণিতে এটা ওনার মেয়ে। তনি কবে এতটুকু বড় হলো? বিয়ের শাড়িতে তাকে এক বিন্দুও ছোট লাগছে না। দিনের আলোতেও ওনার ঘরে জ্যোৎস্নারা আলো নেমেছে। তিনি ঘরে ঢুকলেন না। হাসি হাসি মুখটা দেখতে দেখতে পিছিয়ে গেলেন। মেয়ের বড় হলে বিয়ে দিতে হয়, এত দারুণ সত্যটা এমন নির্দারুণ ব্যথায় মোড়ানো কেন? চারপাশে বেজে উঠল, বর এসেছে, বর এসেছে। তন্নিকে একা একা রেখে একে একে সবাই বের হয়ে গেল। অনেকে চিহ্ন সিদ্দিককে দেখে চলে আসবে। ঘরটা পুরোপুরি খালি হয়ে নিস্তব্ধ পুরীর মতো রূপ ধারণ করলো। তন্নি চুপচাপ বসে থেকে বাইরে তাকালো। পুকুরের মাঝখানে রোদ পড়েছে। চারপাশে ফলের গাছ গাছালির বাহার। তন্নি পেয়ারা গাছটার দিকে তাকালো। তারপর একে একে জামরুল, জাম্বুরা, আম সবগুলো গাছ ও চষে খেয়েছে দুদিন আগেও। গাছগুলোর নকশা দারুণ। উঠতে গেলে আনন্দ হয় বেশ। তন্নি সেগুলো দেখতে দেখতে হুট করে হেসে ফেলল। একবার ডাল ভেঙে দিঘিতে পড়েছিল সে। সেসব দেখতে দেখতে ছোট্ট তন্নি আনমোড়া হয়ে গেল। তার মনে পড়ল সে এখন থেকে চলে যাবে। তারপর কারো বাড়ির আদর্শ বউ হতে হবে। উড়নচণ্ডীপানা কমাতে হবে। এমা, এ বাড়িতে তো সে আর কখনোই মেয়ে হিসেবে আসতে পারবে না। এটা তো মনে ছিল না। তারপর এতগুলো গাছ, গাছের ফলগুলো, পুকুর, সাঁতরের গোসল করা, দাদির সাথে ঝগড়া, ওর আরামের বিছানাটা। তন্নি সারা বাড়ি হেঁটে হেঁটে ভাত খায়। এত দিনের অভ্যাস স্বভাব। তার থেকেও বড় কথা, সে এ বাড়িতে আগের মতো হইচই করতে পারবে না। আজ থেকে সব শেষ, সব শেষ, সর্বনাশ। তন্নির বুক ধুকপুক করে কাঁপে, থরথর করে। এ কেমন সত্য, এ কেমন লাইন! নিজের বাড়িতে নিজেই মেহমান। হাত পা তার অবশ হয়ে আসে। আসমা বেগম খাবার নিয়ে ঘরে ঢুকলেন। তন্নি অথই সাগরে পড়া নাবিকের ন্যায় মায়ের কোমর আঁকড়ে ধরে। আসমার চোখ মুছেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তন্নি ফুপিয়ে উঠল। আমার কষ্ট হচ্ছে আম্মা, কষ্ট হচ্ছে আমার। কথার ধরনে আসমা ব্যাকুল হয়ে উঠলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মু? মাথা ব্যথা করছে? তনি প্রকাশ করতে পারে না। সে ছটফট করে, ভীষণ বড় বড় করে শ্বাস ফেলে, নিজের বুকে নিজে হাত দিয়ে মালিশ করে, ধরা গলায় আওড়ালো, আমার অস্থির অস্থির লাগছে আম্মা, ভালো লাগছে না। এই বাড়ি কি আর আমার থাকবে না? আমি আর পুকুরে গোসল করব না। আমি আমি গাছে উঠে পেয়ারা আম্মা। আসমা বেগম কুল কিনারা পেলেন না। কি করবেন না করবেন খুঁজে পাচ্ছে না। অসহায় হয়ে বাইরে তাকালেন। আরাফকে দেখে ডাক দিলেন। আরফ বাবা। আরাফ ঘরে ঢুকলো প্রশ্ন করতে করতে। কি হয়েছে ফুপি? দেখ তনি কেমন করছে। আরাফ আরেকটু দ্রুত পায়ে এগিয়ে এলো। ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কেমন লাগছে? তনি উত্তর দিল, জানি না, সবার কথা ভাবতে ভাবতে কেমন লাগছে। আরাফ শ্বাস ফেলল। এক গ্লাস জল এগিয়ে দিল। আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিছু হয়নি, প্যানিক অ্যাটাক। এসব ভাবিস না আর। দেখ তোর কাজল নষ্ট হয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখছিস, পুতুলের মতো।
আসমা দূর থেকে দেখলো কি যত্ন, এত যত্ন আর কারো চোখে এখনো দেখেনি তিনি। কিছুটা অন্যরকম না ছেলেটার দৃষ্টি, শুধু ভাই হিসেবে। উনি হিসাব মেলাতে পারছে না। ধীর পায়ে বের হয়ে যান ঘর ছেড়ে। বরের গেট আটকে দাঁড়িয়েছে তন্নির সমস্ত কাজিন। মেয়েরা সবাই পরেছে লেহেঙ্গা, ছেলেরা কালো পাঞ্জাবি। এক জোটে ওদেরকে দেখতে দারুণ লাগে। তাদের গেট কেবল চাওয়া আপাতত 5,000, বাকিটা হাত ধোয়ার সময় আর বইয়ের মুখ দেখার সময়। চিনয়ের ঝামেলা ভালো লাগে না। সে একবার চাইতেই পকেটে হাত পুরালো। তাকে পাশ থেকে থামিয়ে দিল ওর মামা। মেয়েরা সবাই বেশ বিরক্ত। তুই মামা, তুই কেন বরের সাথে থাকবি? ভাল লাগে না। তিনি জিজ্ঞেস করলেন। টাকা কে নেবে? সবার মধ্য থেকে আনিকা জবাব দিল। আমি। তাহলে বাকিরা ভিড় কমাও কমাও, আমার বাবার মাথা ব্যথা করবে। ওলেলে, তাহলে বাবাকে বাসায় রেখে আসতেন। আপনি কে? তিনি ফুঁসে উঠলেন। তোমরা কেউ চেনো আমাকে? হ্যাঁ। আকশা তৎক্ষণাৎ জবাব দিল। না মামা, আপনার নাম কি? পাশ থেকে কে উত্তর দিল কে জানে, বলল। মোহাম্মদ আজম সারওয়ারউদ্দিন ভুইয়া বল্টু। নাম শুনে শব্দগুলো শব্দ করে হেসে উঠল। যেহেতু মামা তাই সবাই মুখ চেপে ধরল। খুব শীঘ্রই একটা বড়সড় ঝামেলা হওয়ার সম্ভাবনা। চিহ্ন তাই টাকা দিয়ে দিল। মুখে রুমাল নেই বরের। কি আজব বর। মেয়েরা সবাই দৌড়ে এলো। তন্নির পাশে তখন শিলা। সবাই একযোগে বলল, জামাই সুন্দর আছে তন্নি, হ্যান্ডু হ্যান্ডু। তন্নি লজ্জা পেল। সে ঘরের বাইরে মহিলাদের গুঞ্জন শুনেছে। সবাই বলা বলি করছে জামাইটা সুন্দর। তারা উকিঝুঁকি মেরে দেখছে। তন্নি আস্তে আস্তে শিলাকে জিজ্ঞেস করলো, কেমন রঙের পাঞ্জাবি পরেছে? দেখলাম সাদা, ভালো মানিয়েছে। তোর জামাই কালো পরলে মেয়েরা আজকে মরেই যেত। একদম নজর দিবি না। তারপর বেশ সময় কাটলো। ছেলেপক্ষকে খাওয়া দাওয়া করানো হলো। গ্রামের বিয়েতে ঝামেলা হবেই, কিন্তু আজকে তেমন শোরগোল হলো না। কাজী এসে তন্নিকে কবুল বলতে বলার পর সে দ্বিধা বোধ ছাড়াই কবুল বলল। স্বাক্ষরটা বাকি। তখন তন্নিকে স্টেজে নেওয়া হবে। তখন ছবি তোলা হবে দুজনের সাইনের। তাই খানিক সময়ের জন্য অফ। তন্নির মাথার ঘোমটাটা তখন পুরোপুরি টেনে দেওয়া হলো। বর আসবে ঘরে। মেয়েরা দাঁড়ালো চাদর টানিয়ে। গুঞ্জন আর হইচই শুরু হলে তন্নির শরীর কাঁপুনির সৃষ্টি হলো। আরেক দফা ঝামেলা শেষে মেয়েরা সরে দাঁড়ালো। তন্নি টের পেল ওর সামনে একজন বসেছে। সে চিনতে পেরেছে। পেছন থেকে বোধহয় কেউ ঘোমটাটা টেনে দিল। উন্মুক্ত হলো তার সুশ্রী চেহারাটা। চিনয় তৃপ্তিতে খুশিতে ঢোক গিলল। মনে মনে আওড়ালো, মাশাআল্লাহ। তন্নি তাকালো না। দুজনকে একসাথে বসিয়ে আয়নায় দেখানোর পালা তখন। আয়না ধরল নূরজাহান। সামনে কাচের বস্তুটা এলে তখন তন্নি তাকালো। তারপর হুট করে পুনরায় চোখে চোখ পড়ল। আজকে কপালে বিরক্তি নেই, ভাঁজও নেই। সে মুগ্ধতার উপসে দিয়ে তৎক্ষণাৎ আয়না থেকে চোখ সরিয়ে সরাসরি তাকালো ঘাড় বাঁকিয়ে। চিনয়ের দৃষ্টি আয়নাতেই। নূরজাহান ধমক দিলেন, আয়নায় দেখ, সারা জীবন পড়ে আছে। বাকিরা হেসে দিলে তিনি জিজ্ঞেস করলেন, আয়নায় কাকে দেখো জামাই? সবাই উৎসুক। তন্নি লাজ লজ্জা ভুলে তাকিয়ে আছে। পাশাপাশি বসার ফলে কাঁধে স্পর্শ লাগছে। সে আরেকটু অপেক্ষা করলো। চিনয় দম ফেললো। ওর দিকে ব্যাকুল আগ্রহ নিয়ে তাকিয়ে থাকা চোখ দুটো পরিমাণ করলো অদক্ষ চোখে। তারপর বেহেয়া নজর নিয়ে গেল রাঙ্গা ঠোঁটে। সমস্ত মুখমণ্ডল নিপুণ চোখে অবলোকন করে সে শান্ত কণ্ঠে জবাব দিল, আমার বধূ, আমার অর্ধাঙ্গিনীকে। বেশ হাসির রোল পড়ল ঘরে। তন্নি চোখ সরিয়ে নিল। কি অদ্ভুত দৃষ্টি লোকটার। তন্নি ভাবতে পারে না সে বিবাহিত। ত্রিনয়ের বউ। স্টেজে যাওয়ার সময় ত্রিনয় নিজেই ওর হাতটা আঁকড়ে ধরল সবার সামনে। ভারী শাড়ি নিয়ে তন্নি এগিয়ে গেল। আরো কতক্ষণ ছবি তোলা হলো দুজনের। কার্ডে দুজনের নাম সোনালী অক্ষরে লেখা। ত্রিনয় সিদ্দিকী, তন্নি আফরোজা। তখন বিদায়ের সময়। তন্নি হুট করেই কাঁদছে ভীষণ, তাও জোরে জোরে। আশপাশ ভুলে। আসমা আর নাইমুল যখন ত্রিনয়ের হাতে হাত রাখলো তার তখন থেকেই। একবার বাবাকে জড়িয়ে আরেকবার মাকে জড়িয়ে।
তন্নির সাথে আপাতত ওর বোন যাবে। বরের আগের অন্য গাড়ি ছেড়ে দিয়েছে, মোহনা সেখানে বসেছে। তন্নি কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে বসলো। বেশ চিৎকার করে কাঁদছে সে। ত্রিনয় সিদ্দিকী কপালে হাত চেপে রেখেছে। ঘন ঘন কান্নার শব্দে তার মাথা ব্যথা করছে। আসমা নাইমুলের পাঞ্জাবি আঁকড়ে রেখেছে। দূরে দরজার দিকে মাথা ছেড়ে দিয়ে নূরজাহান কাঁদছে। বুড়ো মানুষ, ঠিক মতো আওয়াজও করতে পারে না। শিলা দাঁড়িয়েছে গাড়ির সামনে। গাড়িটা ছাড়ার আগেই তন্নি ফের চিৎকার করে উঠল, বলল, জানালাটা একটু খুলে দাও। ত্রিনয় বিরক্ত সমেত এগিয়ে এসে ওর গা ছুঁই হলো। তন্নির ভাবান্তর নেই। জানালাটা খুলে যাওয়ার পর সে মাথা বের করলো। কাজলের চোখ টোক লেপ্টে একাকার হয়ে আছে। সে শিলার দিকে হাত বাড়িয়ে ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে বলল, যে পেয়ারাগুলোর ভেতরে লাল হয় সেগুলো কাউকে দিবি না, আমি এসে খাবো, ওগুলো আমার পছন্দের। ড্রাইভার বোকা বনে হতভম্ব হয়ে পেছনে তাকালো। গ্রামের মহিলারা যারা আঁচলে মুখ চেপে রেখেছিলেন তারা লুকিয়ে হেসে ফেলল। শিলার দাঁত কিরমির করল। রাখবো, তুই যা। ত্রিনয় মাথা ঘোরালো না, স্টেজে মাথা এলিয়ে দিয়ে বলল, যাতে মাতাল তালে ঠিক। তন্নি চোখ মুছে জিজ্ঞেস করলো, আমাকে কিছু বলেছো? না, তুমি যদি একটু কান্নাটা থামাও তাহলে আমি একটু শান্তি পেতাম। মাথা ব্যথা করছে। তন্নি ঠোঁট উল্টে বলল, কান্না তো থামছে না। আমি কখনো আম্মা আব্বার দাদিকে ছাড়া থাকিনি। দাদির সাথে ঝগড়া না করলে আমার দিন কাটে না। আমার না কেমন যেন লাগছে, মনে হচ্ছে সারা জীবনের জন্য চলে যাচ্ছি আমি। সারা জীবনের জন্যই তো। এখন তো আমি নিজের বাড়িতেই অতিথি। বুকটা ফেটে যাচ্ছে আমার, আল্লাহ। ত্রিনয় কি বলবে বুঝতে পারলো না। সান্ত্বনা দিতে সে পারে না, কিভাবে দিতে হয় জানে না, অভিজ্ঞতা নেই। তাকে কিছুক্ষণ ঠোঁট কামড়ে রাখতে দেখা গেল। ভাবছে, তারপর শুধু আস্তে করে বলল, কাঁধে মাথা রাখো, ভালো লাগতে পারে। তন্নির খুব ভালো লাগলো কথাটা। সে চুপচাপ মাথা এলিয়ে দিল ত্রিনয়ের কাঁধে। ত্রিনয়ের মেরুদণ্ড সোজা হয়ে আসে। ও মূর্তির মতো বসে থাকে, কথা বলে না। বাড়িতে বর উঠলো, বউ এসেছে। তখন বেশ রাত হয়ে গেছে। রোজিনা বেগম যাদের নিয়ে বউ বরণ করলেন, ঘরে তুললেন। ত্রিনয় নিজের ঘরে চলে গেছে। তন্নিকে বোধহয় ত্রিনয় সিদ্দিকীর বোনের ঘরে নিয়ে যাওয়া হলো। রাতে কেউ আর এলো না। ত্রিনয়ের দু বোনের নাম জুই, জবা। জুই বড় দুজনের মধ্যে। সে ঘরে এসে বলল, ভাবি শাড়ি পাল্টে নাও, ফ্রেশ হয়ে এসো, তোমার ঘুম পাচ্ছে? কাঁদলে চোখ মুখ ফুলে যায়, তখন ঘুমটা একটু বেশি পায়। সে মাথায় ঘোমটাটা ফেলে বলল, হ্যাঁ, আমার বোন কোথায়? জুই এগিয়ে এসে মাথার ক্লিপে হাত দিল। খুলে দিতে দিতে বলল, তোমার বোন আমার বোনের কাছে, ওরা দুজন বান্ধবী হয়ে গেছে। তন্নি হেসে দিতে চাইল, তার পূর্বেই দরজার সামনে কেউ দাঁড়ালো, লম্বা শরীর। তন্নি তাকালো। সাদা টি শার্ট, কালো ট্রাউজার পরে ত্রিনয় দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছে। তন্নি গুটিয়ে গেল অস্বস্তিতে। মিনমিন করে বলল, এখানে থাকবে নাকি? জুই চোখ কুচকে জিজ্ঞেস করলো, কে? তারপর সামনে তাকালো, হেসে হেসে উত্তর দিল, আজকে না, এটা আমার ঘর। তন্নি হাফ ছাড়লো। জুই জিজ্ঞেস করলো, ভাইয়া কিছু বলবে? তন্নি কিছুটা আড়াল হয়ে আছে যাতে দেখা না যায়। জুইয়ের এদিকে মনোযোগ নেই। সে মন দিয়ে মাথার ক্লিপ খুঁজছে। ত্রিনয় দেওয়ালে হাত রেখে একটু বেঁকে গেল। তন্নিকে দেখা গেল, তন্নিও দেখলো। সে তারপর আরেকটু চেপে এলো এদিকে। দাদি ঠিকই বলেছে, এই ছেলের নজর ভালো না। কিভাবে তাকায়। ত্রিনয় সেভাবে দাঁড়িয়ে বলল, ওর কিছু লাগলে বলিস। তন্নি ভীষণ আস্তে বিড়বিড় করলো, আমার আবার কি লাগবে? জুই সেটা শুনতে পেল। তোমার বইয়ের কিছু লাগবে না? তন্নি সজা বসা থেকে হাঁটু গেড়ে উঠে ওর মুখ চেপে ধরল। ত্রিনয় একটু হাসলো বোধহয়, বোঝা গেল না। তারপর চলে গেল। জুই মিটমিট করে হাসছে। ভাইয়াকে ভয় পাচ্ছ নাকি? শোনো, তোমাকে ভাইয়া সম্পর্কে বলি। ভাইয়া ভীষণ ভীষণ রাগী, কথা না শুনলে মাথায় তুলে আছাড় মারতে পারে। আবার মনে করো একটু অবাধ্য হলে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে পারে। মুখে মুখে তর্ক করলে সোজা তোমাকে বাপের বাড়িতে রেখে আসতে পারে। প্রথম কথাগুলো তন্নির মনে তলোয়ারের ন্যায় ঢুকে গেল। সে এসব জীবনেও ভুলবে না। প্রথম বাক্যগুলো তো একটু বিশেষ। তার মনের ভেতরে ভয় জেকে বসলো শক্তপোক্তভাবে। এমন সাংঘাতিক পুরুষের সাথে এক ঘরে থাকা কিভাবে সম্ভব?
তাকানোর ধরন, কথা বলার ধরন সবার থেকে আলাদা। তন্নি এমন কাঠখোট্টা লোক জীবনেও দেখেনি। সংসারও তো করতে হবে আজকের পর থেকে। তন্নি কি ভয় পাচ্ছে? তন্নি সাহসী মেয়ে, ও ভয় পায় না। এখন একটু ভয় লাগছে। এক ঘরে থাকার বিষয়টা বেশ বিপজ্জনক, অন্তত ওর কাছে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর তন্নিকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো। আজ ওদের বৌভাত, তাদের বাড়ি থেকে সবাই আসবে। রাতে তেমন কেউ আসেনি, বিয়ে মানেই তো বউ দেখা, তাই মহল্লার মহিলারা দলে দলে বউ দেখতে আসছে। তন্নির পরনে একটা জামদানি সাদামাটা শাড়ি, কিছুক্ষণ পর ওকে সাজানো হবে। মেয়েটার শাড়ির রংটা আরেকটু উজ্জ্বল হয়েছে। একজন দেখে বলল, সুন্দরী বউ। রোজিনা, এটা কি কোথায় পেলে? তন্নি নিজেও সবার মুখ দেখছে, বাকিরা বউয়ের কাণ্ডে অবাক হচ্ছে বটে। নতুন বউ এমন ড্যাব ড্যাব করে তাকিয়েছে কেন? কেউ অবশ্য মুখে কিছু বলল না। শেষ মেশে একজন ভদ্রমহিলা এলেন। পোশাক আশাক আর সাজসজ্জায় সমর্থন চেহারা, বেশ শৌখিন এবং বড় ঘরের মহিলা। শরীরের গয়নাগুলো তার সচক্ষু প্রমাণ। উনি থুতনি চেপে একটু মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, এপাশ ওপাশ পরোক্ষ করলেন, তারপর চোখ দুটো কুঁচকে বললেন, সবই ঠিক আছে, সুন্দরও তো মাশাআল্লাহ, শুধু একটু নাকটা বোঝা। তন্নি ওনাকে দেখছে, নতুন বউ সে, কন্ট্রোল, কিছু বলা যাবে না, কিচ্ছু না। দাদি বারবার সতর্ক করেছেন, কিন্তু ভদ্রমহিলা থেমে থাকলেন না। মনে হচ্ছে ওনার প্রধান কাজ সৃষ্টিকর্তার এই সৃষ্টির খুঁত বের করা। তিনি আবারও বললেন, এই যে এই দিকটায়, এইখানে একটু উঁচু হলে একদম খাপে খাপ। কিরে রোজিনা, মেয়ের নাক দেখিসনি? তন্নি আর চুপ থাকলো না, সহ্য হলো না বোধ হয়। এভাবে কারোর চেহারা খুঁড়তে হবে কেন? চেহারায় বড় লোক, অথচ মন মানসিকতার নিম্ন। নাক দেখে আনবে মানে? একটা মানুষের হাড় গোড়ের খোঁজ নিয়েও কি বিয়ে হয়? সে মুখে মুখে বলে বসলো, আপনার তো নাকই নেই আন্টি, সবার সব কিছু সুন্দর হবে কি করে? মুখের নকশা কি হাতে আঁকা যায়? ত্রিনয় তখন সিঁড়ির মাথায় এসে থেমেছে। ভদ্রমহিলা শুনতে পেয়ে হাই হাই করে উঠলেন, ও রোজিনা, নতুন বউয়ের আচরণ এমন কেন? তন্নি জিভে কামড় বসালো। নাউজুবিল্লাহ, ও আল্লাহ, মুখটা কেন এত দ্রুত চলে? ত্রিনয় এগিয়ে এলো। তন্নি তাকে এক পলক দেখে দাঁড়িয়ে পড়ল। মহিলা ত্রিনয়কে দেখে বললেন, 2 দিনও হয়নি বউ এসেছে, তোর বউ কিভাবে তর্ক করে দেখেছিস? ত্রিনয় ওর দিকে এগিয়ে এলো। তন্নি মাথা নামিয়ে রেখেছে। কিছু বাদে তার কানে এলো একটা ভীষণ গম্ভীর কণ্ঠ, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আদবের সাথে কথা বলবে। ঘরে যাও, সোজা আমার ঘরে। জুই, ওকে আমার ঘরে নিয়ে যা। ভাইয়া, ভাবিকে সাজাতে হবে। আমার ঘরেই? এত কঠোর স্বর ধমকে বলছে কথাগুলো সে। তন্নির চোখ ছলছল করছে। এই বাড়িতে ত্রিনয় ছাড়া ওর আপন আর কেউ আছে? জুই ওকে নিয়ে যেতে যেতে বলল, বলেছিলাম না ভাইয়া একটু রাগী। তন্নি আর কথা বলল না। দুঃখে তার বুক ফেটে যাচ্ছে। মহিলা ওকে এভাবে নিন্দে করলো সেটা শুনলো না, ওকেই একা বলল। বাড়িতে চলে যেতেই মন চাইছে। ওরা সেখান থেকে চলে আসার পর ত্রিনয় পকেটে হাত গুজে দাঁড়ালো। ভদ্রমহিলা বোধহয় সন্তুষ্ট হলেন। নতুন বউয়ের জন্য এতটুকুই যথেষ্ট। তিনি উপরে তাকিয়েছিলেন। ত্রিনয়ের চোখটা সিঁড়ি থেকে ঘুরে এলো। গলার স্বর আগের থেকেই কঠিন, কাট হলো। আপনি বলুন আন্টি, তর্ক কাকে বলে? তিনি থতমত খেলেন। তোমার বউ আমার সাথে সাথে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, তর্ক বলতে কি বোঝায়? বারবার উত্তর করা। ত্রিনয়ের কণ্ঠ আরো শক্ত হলো। ও আপনার সাথে কয়বার উত্তর দিয়েছে? তিনি আমতা করলেন। একবার। ত্রিনয়ের চোখ মুখ শক্ত। মোহনা সেখানে দাঁড়িয়ে, সবগুলো মহিলাও আছে। রোজিনা বেগম ভয় পাচ্ছেন, ছেলে কি বলতে কি বলে বসে। ত্রিনয় গম্ভীর গলায় বলল, একবার বললে সেটাকে তর্ক বলে না, ভুল ধরিয়ে দেওয়া বলে। আপনি ওর সৌন্দর্য নিয়ে কথা বলার কে? ও আপনার খায়, আপনারটা পড়ে। আপনার বাড়ির বউ আমার, বিয়ে করেছি আমি। আপনাদের জন্য নতুন বউদের মুখ ফোটে। আমি সবাইকে সাবধান করছি, কেউ কোনো রকম নেগেটিভ মন্তব্য করার আগে এখান থেকে বেরিয়ে যাবেন। এসেছেন, বসবেন, কথা বলবেন, ব্যাস চলে যাবেন। আমার বউ, আমার মায়ের পুত্রবধূকে নিয়ে নাক গলাবেন না। একজন মিনমিন করলেন, বউকে দেখানো শাসন করেছে। ত্রিনয় জবাব দিল, হ্যাঁ অবশ্যই, যতটুকু বলেছি
সেটাই যথেষ্ট। ও হ্যাঁ, ও আপনাদের সাথে আর কোনোদিন কথাই বলবে না। আপনারা কি চাইছেন আমার স্ত্রী আমাকে ভয় পাক? জাস্ট ইরিটেটিং, অসহ্য। এবং লাস্ট ওয়ার্নিং, ওকে নিয়ে কেউ কিছু, আই রিপিট, বিন্দুতুল্য মন্তব্য করবেন না। আপনাদের বাড়িতে গিয়ে আমার স্ত্রী বসে থাকবে না। চোখের পাশের সিঁড়িগুলো ভাসমান হয়েছে। তারপর সে গট গট পায়ে চলে গেল। ভদ্রমহিলা বললেন, কি অভদ্র তোমার ছেলে। রোজিনার মুখ কালো হয়ে গেল। জুই এসে তখন সে বলল, অভদ্র বলি অভদ্র ভাষায় বুঝিয়েছি। ভদ্র হলে বাড়ি থেকে বের করে যাওয়ার কথা বলতো সরাসরি। তারা সবাই চুপসে আছে। লজ্জা শরম থাকলে আর কোনোদিন কিছু বলবে না। বাপরে কি সাংঘাতিক ছেলে, বড়দেরকে আদব দিতে জানে না। একদিনই বউ চিনে ফেলেছে। আজকালের ছেলে অসভ্য অসভ্য। বিড়বিড় করতে করতে ওনারা চলে গেলেন। তন্নির বাড়ি থেকে সবাই এসেছে। নূরজাহান এসেছেন আগে আগে। তিনি এসেই চিনয়ের ঘরে ঢুকছেন। তন্নিকে আজ কালো জামদানি পরানো হয়েছে, হালকা ঘিয়ে রঙা শাড়ির পার। জুই সাজিয়েছে ওকে। ঠোঁটে শুকনো হালকা খয়েরি লিপস্টিক। তন্নির মন ভালো নেই সকাল থেকে। কাল বৈশাখীর ঝড়ের ন্যায় আধার সেখানে। মুখটাও কেমন পানসে ফ্যাকাশে। চিনয়ের ধমক এখনো সে ভুলতে পারছে না। নতুন বউকে এভাবে বলা যায়? এতটা রুটলি। তবুও তন্নি কাউকে দেখায় না। তার মুখে ক্ষীণ হাসি ফুটল নূরজাহানকে দেখে। মোহনাও এসে বসেছে পাশে। নূরজাহান এসেই সবটা শুনেছে। সকাল সকাল নববধূকে নিয়ে ঝগড়া হয়ে গেছে এক দফা। তিনি নাতনির চোখ মুখ দেখে বুঝে নিলেন। জিজ্ঞেস করলেন, জামাই তোকে কিছু বলছে? তন্নি মুখও খুলতে পারল না। মোহনা খাটের উপরে উঠে এলো। ভীষণ ছটফটে গলায় বলল, আপাকে বকেছে সেটা বাদ দাও দাদু। আপা যখন সেখান থেকে এলো, বাপরে, ভাইয়া জানো কি যা। ভাইয়াকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই যে এইখানটায় কপালের বা পাশটা দেখালো সে। এখানে রক ফুলে গিয়েছিল। এত রাগী আপা জীবনেও ঝগড়া করে না। নূরজাহান মিটমিটি হাসলেন। বউকে মুঠোয় রাখার কৌশল জানা আছে বলেছে, কিন্তু বউয়ের অগোচরে। তন্নি কথা বলল না। সে বুঝলো না তার অভিমান হয়েছে, ভীষণ গাঢ় অভিমান। প্রথম দিনেই বউকে এভাবে শক্ত কথা বলা তার উচিত হয়নি। অভিমান না ভাঙালে সে কথা বলবে না। তারপর রাগের সারা দিন চিনয় ঘরের ভেতরে এলো না। তখন বিকেল, সবার চলে যাওয়ার সময় হয়েছে। চিনয়ের ঘরে বাকিরা সবাই বসে আছে। ঘরটা বেশ বড়সড়। একটা ব্যালকনি, বিছানা থেকে কিছুটা দূরে জানালার পাশে ছোট্ট সোফা, অপর পাশে আলনা, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ। বিছানার মাঝখানে তন্নি বসে আছে। সে সবার সাথে কথা বলছে হেসে হেসে। জবা ওকে একটা আপেল দিয়েছে, সেটা খাচ্ছে এখন। দরজার পাশে তখন চিনোকে দেখা গেল। ওকে দেখে একে একে সবাই বের হয়ে যেতে লাগলো। তন্নি বোকার মতো এদিকে ওদিকে তাকে চিন্ময়কে দেখেই জায়গায় জমে গেল। মুখের ভেতরে আপেল চিবানো ভুলে গেল। অসহায় চোখে সবাইকে দেখলো। দাদি কোথায়? ওরা ওকে কথায় ছেড়ে যাচ্ছে। বা তন্নির কান্না পায়, ভয় লাগে। ঘরটা তখন খালি হয়ে গেছে। চিনয় ঢুকলো, দেখলো পাথরের ভাস্করের মতো একটা পুতুল বসে আছে খাটে। সাদা শরীরে কালো আস্তরণ। তন্নির শরীর কাঁপছে। সে আর চোখে চিনয়কে দেখছে। চিনয় ঘরে ঢুকে পরনের কালো শেরওয়ানিটা এক টানে খুলে ফেলল। তন্নি হাঁসফাঁস করে অন্যদিকে ফিরে গেল। চিনয় কাবাট খুলে টি শার্ট বের করলো। তন্নি তখনও আড়ালে আড়ালে দেখছে, লোভনীয় জিনিসের মতো। তারপর নিজের মনের বেলাহাজি চিন্তা ভাবনায় নিজেই মিশিয়ে গেল। টি শার্টটা পরার সময় পিঠের হাড়গুলো কিভাবে যেন ভেসে উঠল। চিনয় চুল ব্রাশ করলো হাতে। তারপর ডাকলো, আফরোজা। তন্নি ঢোক গিলে। চিনয় ওর দিকে তাকালো না, আয়নার দিকে দেখে যাচ্ছে। সে বলল, সকালের ব্যবহারের জন্য মন খারাপ তোমার? থাকতে পারে, অস্বাভাবিক না, কিন্তু আমার বাড়ির, আমার এলাকার কারোর সাথে কখনো এভাবে কথা বলবে না। আমি এটা ভালো চোখে দেখি না। বড়দের সাথে তর্ক করা উচিত না। তন্নি নাক ফুলিয়ে প্রশ্ন করল, উনি বারবার আমাকে খুঁজছিলেন, নিজে তো কিছু বললো না, শুধু আমাকেই পেয়েছে। চোরে কখনো চোরের বাণী শোনে? তোমাকে তর্ক করতে না করে আমি তর্ক করব?
আমি যাতে আর কখনো না শুনি কেউ কিছু বলার সাথে সাথে উত্তর দিয়েছ। কেউ আমার বউকে নিয়ে আলোচনা করুক, নিন্দে করুক, তা আমি চাই না। আমার বউ। তন্নির অনুভূতিগুলো নিজের কাছেই অজানা অজানা লাগে। সে কথা বলতে পারে না, চুপচাপ মেনে নেয়। একা একা লোকটার সাথে আছে, চিন্তা করলেও শ্বাস আটকে আসে। চিনয় বের হওয়ার সময় দরজার কাছে জুইকে দেখল। শেষেরটা শুনেছে কিছু, চলে যেতেই চাচ্ছিল। চিনয়কে বের হতে দেখে গেল না। চিনয় কাছাকাছি যেতেই বলল, তোমার বউ তর্ক করবে? কেউ তোমার বউকে আর কখনো কিছু বলবে না। চিনয় যেতে যেতে আদেশ দিল, ওকে কেউ কিছু বলবে না, সেটা যেন ও না জানে। জুই ভাইয়ের বেশ প্রশংসা করল। দারুণ তীক্ষ্ণ বুদ্ধি। তার কিছুক্ষণ পর নূরজাহান চিনয়কে সাথে নিয়ে ঘরে এলেন। তন্নি তখন একা বসে আছে। সে দেখল নূরজাহান চিনয়ের হাতটা দু হাতের চেপে ঘরে আসছে। তন্নি কথা বলল না। দুজন এসে খাটে বসলো। মাঝে নূরজাহান, এক পাশে তন্নি, অপর পাশে চিনয়। তিনি তন্নির হাতটা চিনয়ের হাতে রাখলেন। চিনয় ক্ষীণ চোখে দেখছে ওকে। নূরজাহান বলছেন, নাতি আমার বড় আদরে, তুই ওরে আদরে আদরে রাখিস। তন্নির লজ্জা বাড়ছে। নূরজাহান কখন কি বলে বসে ঠিকানা নেই, গ্যারান্টি নেই। চিনয়ের হাতের উপর তন্নির হাত। সে সেখানে জোরে চাপ দিল। তন্নি হকচকিয়ে গুটিয়ে গেল। আঙ্গুলে আঙ্গুল নাড়াচ্ছে। ভীষণ অদ্ভুত অনুভূতি। কি শয়তান! সে হাতটাকে ছাড়াতে চাইছে। চিনয় বলল, তোমার নাতি আদর বোঝে? নূরজাহান হেসে ফেললেন, সব বোঝে। আর হুন, আর একটা কথা। চিনয় মাথা ঝাঁকিয়ে নিল। উনি ফিসফিস করে বললেন, রয়েস হয়ে রয়েস হয়ে। চিনয় জিজ্ঞেস করলো, কেন? দূর বালদা, আমার নাতি ছোট না। ছোটটাকে বিয়ে দিলে কেন? নূরজাহান ফুঁসে উঠলেন। ওনার রাগটা আবার বাড়ছে। ছেলেটা এমন তেরা কেন? উনি রেগে গিয়ে বললেন, তোরে কি এমনিতে আমি মাঙ্গের নাতি ডাকি? খাটাস একটা। তন্নি বা হাতটা নিয়ে কপালে একটা থাপ্পড় মারল, নিজের কপালে। তারপর নূরজাহানের কানে কানে বলল, বুড়ি শয়তান কুর্তি, তুমি এমন তুই তো করি কেন করো? হ্যাঁ, আর এত গালি? ভালো হয়ে যাও। নূরজাহান মাথা দোলালেন, তোর ঘরে একটা বাবু হইলে ভালো হয়ে যাবো। তন্নির চোখ উল্টে চিনয়ের দিকে তাকালো। ঠোঁটের কোণে এক টুকরো হাসি, মিটমিটি হাসি। তার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। সে মাথায় বড় করে ঘোমটা টেনে নিল। চোখ মুখ দেখা যায় না। আল্লাহ তুমি রহম করো নূরজাহান। তারপর চিনয়কে আবার বললেন, যা কইছি মনে রাখিস, নাইলে। চিনয় কথা কেড়ে নিল, পারবো না, তুই থাকো নইলে আজকে রাতে। নূরজাহান শয়তানের মতো হেসে জিজ্ঞেস করলেন, পুরুষ মানুষের প্রথম শত্রু কি জানিস? কি? ওদের। চিনয় এবার তন্নির হাত ছেড়ে মুখ আটকে ধরল। থামো থামো, জানি। নূরজাহান হাতটা ঝাটকা মেরে সরিয়ে দিলেন। ওর দিকে তাকে নাকটাকে উঁচু করলেন। তুই খালি আমাকে শুতে চাস কেন? চিনয়ের কাঁধ উঁচু করল। তুই তো সেদিন বললে পুরুষ মানে মানে তাই আর কি। নূরজাহান হেসে উঠে বললেন, যা দূরে গিয়া মর, যা ঘরতে বাইর হ। কেন? আমার নাতির সাথে কথা আছে, যা তুই। চিনয় দুটো হাত বিছানার ভর করলো, বলল, আমার সামনেই বলো। নূরজাহান ওকে পেছন থেকে ঠেলে দিলেন। চিনয় বের হয়ে গেল। যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে বলল, তোমার নাতিকে এখন একটু ঘুমিয়ে নিতে বলো। তন্নি অবুজের মতো তাকালো। নূরজাহানকে গুঁতো দিল জিজ্ঞেস করতে। নূরজাহান জিজ্ঞেস করলেন, কেন? চিনয় স্বাভাবিকভাবেই বলল, সারা রাত সজাগ থাকতে হবে না। তন্নি প্রকট চোখে তাকালো। কি লজ্জাজনক কথাবার্তা! ছিছি, কান দিয়ে ধোয়া বের হচ্ছে তার। রাতে সজাগ থাকার মানে কি সে এইটুকু বোঝে না? তন্নি কি এতই বোকা? নূরজাহান শাড়িতে মুখ ঢেকে ফেললেন। তন্নি হাঁসফাঁস করছে। অবস্থা দুর্বিষহ। কিছু বলল না সে। চুপচাপ মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। চিনয় কথা বলেই চলে গেছে। নূরজাহান ওর হাতে হাত রাখলেন। মানিয়ে বুঝিয়ে চলবি তন্নি। এটা তোর বাপের বাড়ি না। জামাইয়ের বাড়িতে থাকতে গেলে বোবা হইয়া থাকতে হয়, মনে থাকবো? তন্নি বিত ইস্পাহায় মাথা নাড়ে। কাকে কি বলবে সে? তবুও সে বলল, কেউ আমাকে কিছু বললে আমি কি চুপ করে থাকবো কেন? মাগি, লাঙ্গের ঘর করলে চুপ থাকতে হয়। কেউ কিছু কইলে প্রথমে জামাইরে কবি। তোর জামাইয়ের জ্ঞান বুদ্ধি ভালো আছে, তোর মতো গাধা না।
তন্নি মেনে নিল, কথা বলল না। নূরজাহান শরীর ঘেঁষে বসলো, আস্তে করে বলল, জামাই রাতে যা চাইব সব দিবি। তন্নির চোখ দুটো কুঁচকে আসে। সে নিজের হাত দুটো প্রসারিত করলো, নিজেকে দেখিয়ে বলল, কি আছে, কি আছে আমার কাছে, কি দেব? নূরজাহান মৃদু ধমক দিলেন, চুপ, বুঝিস না কিছু? না বুঝলে চুপচাপ থাকবি, আজাইরা ভয় পাবি না, আর চিৎকার চেঁচামেচি করিস না। তন্নি উল্টে ওনার হাত ধরল। তুমি থাকো সুন্দরী, আমার একলা একলা লাগে, এখানে কেউ আমার আপন নেই। নূরজাহান আশ্বাস দিলেন, আছে, জামাইয়ের বাড়িতে জামাই ছাড়া আপন নাই, জামাইয়ের মতো আপন কেউ নাই, মনে রাখবি। জামাই তোর সব। আজকে রাত গেলেই বুঝবি। ভয় পায় না দাদু, তুমি মন দিয়া সংসার করবা। বাপের বাড়ি যাতে কোনো অভিযোগ না যায়। রেশমির বিয়ে হয়েছে কখন তোর মনে নাই? তোর থেকেও ছোট থাকতে বিয়ে হয়েছে, কি সুন্দর ঘর করতাছে। আমার বিয়ে হয়েছিল 12 বছর বয়সে। আমার কথা মনে রাখবা দাদু। তন্নি ঠোঁট উল্টে কেঁদে ফেললো, ফুপিয়ে উঠে বলল, এখানে ভালো লাগছে না আমার, কেমন দমবন্ধ লাগে, একটু বাইরে যাব। নূরজাহান ওর মাথায় হাত বুলিয়ে দিলেন, দীর্ঘশ্বাস ছাড়লেন। কাঁদে না বউ, ভালো খারাপ সব তিনয়রে বলবি। রাতে বলিস বাইরে যাওয়ার কথা, নিয়ে যাবে। জামাইয়ের মতে মতে চললেই সোহাগী হবি। তারপর নিয়ম করে রাত নামলো, আকাশের কোণে সূর্য অস্ত গেল। তন্নির জীবনে নতুন রাত এলো, ভিন্ন অন্যরকম জীবনের দ্বিতীয় স্তর। তন্নি ভীষণ অগোছালো, চঞ্চল রমণী। ত্রিনয় তাহার বিপরীত। নূরজাহান দেখে গেলেন, ভবিষ্যৎ বাণী করে গেলেন, ওদের খুব সুন্দর একটা সংসার হবে, টক ঝাল মিষ্টি একটা সংসার। মইনুল মেয়ের জন্য উপযোগী পাত্র খুঁজেছেন, সেটা উনি আজকের ঘটনাতে বুঝে গেছেন। প্রথম বাক সুন্দর হলেই রাস্তা মানসম্মত হয়। হাড়ির ভাত একটা ধরলেই বোঝা যায়, সবগুলো খুঁটতে হয় না। গল্পটা ভীষণ চঞ্চল, অবুঝ বকবক করা বধূ আর গম্ভীর বুঝদার কথা কম বলা বরের। মানবের আজ জন্ম আকর্ষণ বিপরীতে। ওদের সংসার আদরে না হয়ে যাবে কোথায়? দিন রাত প্রকৃতির নিয়ম, দিনকে সামনে রেখে দিন কাটলে রাত হবে, আবার রাতের পর দিন হবে। এতটুকু অবশ্য স্বাভাবিক। তবু এই সামান্য স্বাভাবিকতা হঠাৎ হঠাৎ কারো জীবনে অস্বাভাবিকতায় বন্যা নিয়ে আসে। আজকে কারো খাতায় তন্নির নাম। মোটেও আজকের রাতটা তার জন্য স্বাভাবিক না, কিছুটা অসামান্য বটে। তন্নি সেই বিকেল থেকে কাঁপছে ঠকঠক করে, সবাই চলে যাওয়ার পর থেকে। নূরজাহান আরও হাজারখানেক কথা বলে গেছে। মেয়েটা এক প্রকার অস্বস্তি, লজ্জায় আর ভয়ে মিশে যাচ্ছে। এখানে সে একা, কেবল একা। রাত বোধহয় তখন 10টার উপরে। জানালাটা খোলা ঘরের। তন্নি চুপচাপ বিছানার মাঝখানে বসে আছে। কেমন অদ্ভুত একটা অনুভূতি, সব কিছু নীরব, খা খা করছে। বাড়ির পেছনে ত্রিনয়ের ব্যালকনির থেকে একটু দূরে একটা ডোবা, ময়লা পানি, বিশাল বড় বড় কচুরিবোনার গাছ, কচু গাছ, হেলেঞ্চার ঝোপ। তন্নি বিকেলে দেখেছিল, সেখান থেকে ঝিঝি পোকার আওয়াজ আসছে। তাছাড়া বাকি সব নিস্তব্ধ, পাতাল পুরীর ন্যায়। তখন দরজার দিকে মৃদু শব্দ হলো। সেই আওয়াজে ঘোমটাটার নিচে তন্নি আরেকবার কেঁপে উঠল। খটখট শব্দ তুলে এগিয়ে এলো ত্রিনয়। বুক সমান ঘোমটা টেনে বসেছে। মেয়েটার গরম লাগে না। ত্রিনয় বিছানার কাছে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলতে খুলতে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, গরম লাগছে না? তন্নি মাথা দোলালো, হঠাৎ গরম লাগছে। ত্রিনয় আবারও বলল, তাহলে ঘুমটা দিয়েছো কেন, তাও এত বড় করে? তোমাকে আমি তুমি করে ডাকি? প্রশ্ন শুনে ত্রিনয় ভ্রু কুঁচকায়। আসলে এটা পাগল। সে বিছানায় হেলে দুলে বসল, খাটটা নড়ে উঠল একটু। তন্নি আরেকটু ঘুটিয়ে গেল। ডাকবে, সমস্যা কি? তুমি অলরেডি আমাকে তুমি বলেই ডেকেছো। তন্নি কতক্ষণ মনে করার চেষ্টা করলো, তারপর বিফল হলো, বলল, কখন? গাড়িতে। সে আরেকটু সময় চুপচাপ থাকলো। হঠাৎ করেই ত্রিনয়কে দেখতে মন চাইছে। লোকটা এখনো তার ঘোমটা সরাচ্ছে না কেন? কথা খুঁজে না পেয়ে সে আবার বলল, শিলা বলেছিল আপনি ডাকে সম্মান বেশি। ত্রিনয় ওকে সময় নিয়ে বোঝায়, সম্মান ডাকে থাকে না,
সম্মান বোঝা যায় আচারে আচরণে। তুমি আমাকে তুমি বলছো মানে অসম্মান করছো না। এটা তোমার কমফোর্টেবল ম্যাটার। এসব নিয়ে কখনো ভাববে না। সম্মান মন থেকে আসে। কাছের মানুষকেই সহজে তুমি বলা যায়। বুঝেছো? তন্নি ভীষণ খুশি হলো, তার বর বুঝদার আছে। খুব সুন্দর কয়েকটা কথার ওর সমস্ত অস্থিরতা শুষে নিল কেমন, কিন্তু কথা বলল না। আঁচলের তলায় তার মুখের প্রতিক্রিয়া চিহ্নই বুঝলো না। সে একটা বালিশ পিঠের পেছনে ঠেকিয়ে বিছানার হেড বোর্ডে হেলান দিল। তন্নিকে আদেশ করল, ঘুমটা তোলো। তন্নি বোকা বনে গেল। বইয়ের ঘোমটা তো স্বামী তুলবে, জানে না নাকি? ও বলল। জুই বলল আমার ঘুমটা নাকি তুমি তুলবে। ত্রিনয় সোজা হলো সাথে সাথে। ও, আমাকে তুলতে হবে? ওকে। তারপর আরেকটু এগিয়ে গিয়ে হাঁটুতে ভর করে দু হাতে শাড়ি ধরে উপরে তুলল। তন্নির ফর্সা মুখটা উন্মুক্ত হলো। সে তাকালো দুটো চোখে। মুগ্ধতায় লেপ্টে এলো দুজনের চোখ মুখ। ত্রিনয় একটা ভ্রু উঁচু করল। তারপর তন্নি লজ্জা পেয়ে মুখটা নামিয়ে নিতে চাইল। এর আগেই দুটো শক্ত হাতের অঞ্জলি পুটে ভর্তি হলো তার গাল দুটো। ত্রিনয় আঁকড়ে ধরেছে, ঠোঁট দুটো গোল হয়েছে। তন্নি চোখ বড় বড় করে তাকে আরেকটু কাঁপিয়ে দেওয়ার তাগিদে ত্রিনয়ের মুখটা এগিয়ে এলো। উষ্ণ ওষ্ঠদ্বয় এসে বসলো তার মৃদু টান টান লাবণ্যময় কপালটায়। ভীষণ সময় নিয়ে তন্নির চোখ দুটো আবেশে বন্ধ হয়ে আসে। হাতগুলো বিছানার চাদর খামচে ধরে। সেখানেই ত্রিনয় আরেকটা চুমু দিল শব্দহীন। তন্নি শব্দ করে কেঁদে উঠল। ত্রিনয় সরে এলো, কিন্তু হাতটা সরালো না। বদ্ধ চোখের পাতায় তাকিয়ে রইল কতক্ষণ। শুভ্র গাল বেয়ে আরো খানিক সময় ঝর্ণার মতো অশ্রু ঝরল। তারপর সে জিজ্ঞেস করল, বউ কাঁদে কেন? তন্নি চোখ মেলল। অমন ফোলা চোখ নিয়ে ভেজা গালে আবদার করল, তোমাকে একটু জড়িয়ে ধরি। ত্রিনয় নিজেই টেনে এনে শক্ত করে জড়িয়ে ধরল। মাথায় পিঠে হাত বুলিয়ে দিল। তন্নি পিঠের পাঞ্জাবি আঁকড়ে ধরে চুপ হয়ে গেল। আর কাঁদল না। নিজেকে কেমন বাচ্চা বাচ্চা মনে হচ্ছে লোকটার বাহু বন্ধু নিতে। কি সুন্দর ঘ্রাণ, চওড়া বুক, পিঠ। তারপর কতক্ষণ সে চুপচাপ মাথা এলিয়ে রাখল। ত্রিনয় ওর মাথায় থুতনি রেখেছে। এবার বলো, কাঁদলে কেন? তন্নি আস্তে আস্তে ঠোঁট উল্টে বলল, বাড়ির কথা মনে পড়ছিল। আমার এখানে দম বন্ধ লাগছে। ত্রিনয় জিজ্ঞেস করল, বাইরে যাবে? তন্নি মাথা নাড়ল। না, এতক্ষণ খারাপ লাগছিল, তুমি আসার পর থেকে ভালো লাগছে। দাদু বলেছে স্বামীর মতো আপন কেউ নেই। ত্রিনয় একটু শব্দহীন হাসলো। মাথা থেকে থুতনি সরিয়ে জিজ্ঞেস করলো পুনরায়, এভাবেই থাকবে? তন্নি প্রথম প্রথম লজ্জা পেল। নিজেকে হাতের বেষ্টনীকে আবিষ্কার করে আরেকটু গুটিয়ে গেল। ভুলেই গিয়েছিল। সে সরে এলো। ত্রিনয় বিছানার বোর্ডে হেলান দিয়ে একটা বালিশ রাখলো কোলের উপর। দেখলো তন্নি মুখ ঘুরিয়ে রেখেছে, একটু একটু হাসছেও। এই হাসিকেই কি তবে মেয়েদের লজ্জা বলে? এত অপরূপ দেখতে মেয়েদের লজ্জা পাওয়ার দৃশ্য থেকে আবেদনময়ী চিত্র বোধহয় ভূখণ্ডে নেই। অপার্থিক মনোমুগ্ধকর, অথচ পুরুষ তাকায় শুধু দেখে। ত্রিনয় সেসব ভাবনা বাদ দিয়ে বলল, সোজা ঠিকঠাক হয়ে বসো। তন্নি নড়ে চড়ে বসলো, কথা বলল না। লাইটটা নিভে গেছে কতক্ষণ হলো। ঘরের সবুজ রঙের ডিম লাইট জ্বলছে মিটমিট। ত্রিনয় জিজ্ঞেস করল, তোমার কোনো শখ নেই? তন্নি প্রথমে বুঝলো না, তারপর জবাব দিল, আছে। কি? তন্নি এদিকে তাকালো হেসে হেসে। বাগান করা। ত্রিনয় কিছুটা বোকা বনে গেল। হোয়াট? এটা একটা শখ হলো? তন্নি অনাগ্রহী ভীষণ। কথায় কথায় ইংরেজি বলে, সাহেব কথাকার। সে উত্তর দিল, আরে ধুর, কিসের শখ? ছোট থেকে এটা লিখেছি, তাই এটাই বললাম। লিখেছো বলতে? তুমি তো দেখি কিছুই বোঝো না। স্কুলে আমরা প্যারাগ্রাফ লিখতাম না, ইয়োর ফেভারিট হবি, তখন লিখতাম না মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আমার পড়ার ঘরের সামনে একটা বাগান আছে, সেখানে আমি ফুল গাছ লাগিয়েছি, প্রতিদিন সেখানে কাজ করি। আবার কয়েকটা শাকসবজির গাছও আছে, আম্মু সেগুলো দিয়ে সুস্বাদু খাবার বানায়। তন্নি কথার মধ্যেই হেসে উঠল। আদৌতে আমার কোনো পড়ার ঘরই নেই, বাগান তো দূর।
বাপ জীবনে একটা গাছ লাগালেই মরে ভূত হয়ে যেত। ত্রিনয় বুকে হাত ভাঁজ করে রেখেছে, চোখ মুখ তার অসহায় ভীষণ। মেয়েটা কি বোকা? ও জিজ্ঞেস করল। তোমাকে আমি রচনা জিজ্ঞেস করেছি? তনি হাসি হাসি মুখটা বদলে গেল। শুনেছিলাম তুমি শিক্ষক, তাই ভাবলাম। তাই ভাবলে আমি তোমাকে এখানে পড়ালেখা জিজ্ঞেস করছি? তাহলে? ঘুম পাচ্ছে? না, তোমার সাথে কথা বলে ভালো লাগছে। তন্নির হাসি হাসি মুখটা বদলে গেল। ত্রিনয় একটা লম্বা শ্বাস ছাড়ল, তন্নির পেছনে একটা বালিশ দিয়ে হেলান দিয়ে দিল, তারপর আস্তে ধীরে বলল, শখ মানে ইচ্ছে, মনোবাসনা। মেয়েদের বিয়ের পর অনেক শখ থাকে, ইচ্ছে থাকে, বিয়ে ছাড়াও থাকে, যেগুলো সে পূরণ করতে পারে না। যেমন ঘোরাঘুরি, পড়ালেখা, সংসার, আরও অনেক কিছু আছে। তোমার তেমন কোনো অপূর্ণ শখ আছে? থাকলে আমাকে বলো, আমি পূরণ করার চেষ্টা করব। তন্নি আশ্চর্য হচ্ছে, বাসর ঘরে কেউ এসব জিজ্ঞেস করে? ওকে আরো জেনে জেনে গোপনীয় কথা বলে গেছে। উনি এমন অদ্ভুত কেন? বিয়ে হয়েছে, সংসার করবে, এখানে শখ জিনিসটা এলো কথা থেকে? সে উত্তর দিল, কোনো শখ নেই, আমি শখ বুঝি না। যখন বুঝবে তখন বলে দিও। তন্নি মাথা নাড়ে। আচ্ছা। ত্রিনয় আরেকবার প্রশ্ন করল, বাসরাত নিয়েও নাকি মেয়েদের অনেক ইচ্ছে থাকে? আজকে তো চাঁদ নেই, কাঁধে মাথা রেখে আকাশ দেখবে? ছাদে যাবে নাকি হাঁটতে? তন্নির মাথার উপর দিয়ে যাচ্ছে সব। বাসর রাতে বর বউ বাইরে থাকবে কেন? সে বোকা কণ্ঠে শুধালো, বিয়ের বছর জিনভূত বেশি থাকে, বাইরে যেতে হবে না, লোকে দেখলে কি বলবে? ত্রিনয় কিছু বলল না। কিছু কিছু দুর্লভ মুহূর্তে আনন্দ এমনিতেই বোঝা যায় না, সৎ চোখে দেখতে হয়। সে বলল, আমার ঘরে তো চাঁদ আছে, বাইরে যেদিন পূর্ণিমা উঠবে সেদিন তোমাকে নিয়ে চাঁদ দেখব। তন্নি নিচের দিকে আঙ্গুল তাক করে, আমি চাঁদ? আমার চাঁদ? চাঁদের গায়ে যে অতগুলো দাগ। তোমার গায়ে লাগতে দেব না। ত্রিনয়ও আর কিছু বলল না। সামনে তন্নি বসে আছে, তার শরীরটা ঘেমে যাচ্ছে। হঠাৎ হালকা আলোয় মুখটা স্পষ্ট দৃশ্যমান। সে চোখ বুজে নিল। আর একবার তাকালে দৃষ্টি গিয়ে আশ্রে পড়ল মেয়েটার রাঙ্গা ঠোঁটে। ত্রিনয় আর ভাবল না, এগিয়ে গেল। তন্নি হুট করে তাকালো। ত্রিনয় পিঠে বালিশটা এক হাতে ঠিক করে সেই হাতটা তন্নির মাথার পেছনে রেখে হাতের তালুতে ওকে শুইয়ে দিল। তারপর ধীরে ধীরে পুরো শরীরটা তন্নির উপর নেমে আসতেই দেখে সে কেঁপে উঠল, হাত পা থরথর করছে। অজানা লাভডুবু বুকের আনাচে কানাচে। 2 মিনিট লোকটার উষ্ণ নিঃশ্বাস ওর মুখের উপর আছড়ে পড়ল। তন্নি মুখটার দিকে তাকিয়ে একটু স্বাভাবিক হলো, তবে ওর স্বাভাবিকতা টিকল না বেশিক্ষণ। ত্রিনয় আরেকটু ঝুঁকে এসে গালে হাত রেখে বুলিয়ে দিল এবং সাথে সাথে নিজের ঠোঁট ওর ঠোঁটে চেপে ধরল। প্রথমবারের মতো এত ঘনিষ্ঠ ছোঁয়ায় আর ঠোঁটের স্পর্শে তন্নি নিজের শাড়ি 2 হাতে খামচে ধরল, চোখগুলো ঠাটিয়ে বন্ধ করে নিল, দম আটকে রাখলো। আর কিছুক্ষণ এভাবে চললে ওর নিঃশ্বাস আটকে মরে যাবে। ত্রিনয় ঠোঁটটা ঠোঁট থেকে সরিয়ে গলার ভাঁজে গেঁথে দিল। মাথার পেছনে হাতটা পিঠের নিচ দিয়ে উপরে হাতটা কোমরে রাখলো। তন্নির শরীর তখনও থরথর করছে। ঠোঁট মুক্তি পাওয়াতে সে শ্বাস ছাড়ল। ত্রিনয় বুঝতে পেরে হাসল। এভাবে কাঁপে না, ভয় পেও না, করব না কিছু। তন্নি জিজ্ঞেস করলো, তুমি এভাবে শ্বাস ফেলছো কেন? এমনি, তুমি একটু তাড়াতাড়ি বড় হয়ে যাও। কথা বলার সময় দাড়ির স্পর্শে ওর দম আটকানোর অনুভূতি হলো। ত্রিনয় বোধহয় ঘুমিয়েছে। তন্নি দিশেহারা হয়ে নিজের হাতটাতে দাঁত বসিয়ে দিল। ভালো লাগছে, আবার ছুটে যেতেও মন চাইছে। ভীষণ জ্বালাতো। ফজরের আজান পড়েছে চারিদিকে। তন্নির ঘুম ছুটে গেছে। দাদি বলেছে সকাল সকাল গোসল করবি, কিন্তু সে গোসল করবে কেন? গোসলের মতো কিছু হয়নি তো। তন্নি আধো আধো চোখ খুলল। ত্রিনয়ের হাত দুটো ওকে জড়িয়ে রেখেছে, একটা পা ওর শরীরের উপর। তন্নি মনে করতে পারে না রাতে ঘুমানোর সময় ত্রিনয় ওর বুকের উপর ছিল। এভাবে আস্তে পৃষ্ঠে ধরল কখন? তন্নি নড়ে চড়ে উঠল। ত্রিনয় বিরক্ত হচ্ছে। তন্নি কানের কাছে মুখ নিয়ে বলল, ছাড়ো। এই
ত্রিনয় সেভাবেই চোখ কুঁচকে ওর দিকে তাকালো, ঘুমু ঘুমু স্বরে জিজ্ঞেস করলো, এত সকালে কোথায় যাবে? তন্নি চমকে উঠলো, মারাত্মক কণ্ঠস্বর। সে কথা খুঁজে পেল না, কিভাবে জিজ্ঞেস করবে। আচ্ছা থাক, নিজের বরকে জিজ্ঞেস করলে তো ক্ষতি নেই। সে মিনমিন করে বলল, দাদু বলেছিল সকাল সকাল উঠে গোসল করবি, এখন যাই। ত্রিনয়ের কপালে ভাঁজ অনেকগুলো। তন্নি লক্ষ্য করলো প্রথম দিনের মতো হাজারটা বিরক্তি নিজের রূপে ফিরে আসছে। ত্রিনয় আরেকটু চেপে ধরল ওকে। কেন গোসল করতে হয় সেটা বলেনি? তন্নি চুপ হয়ে গেল, হাতের চাপে দম আটকে আসছে, মনে মনে হাজারটা কথা আসছে, জিভ নিষ্পিস করছে ভীষণ। ও চুপচাপ থাকতে পারে না। ত্রিনয় তাকে ছেড়ে দিল। তন্নি শাড়ি ঠিক করে উঠে বসলো। দিনের আলো ছড়িয়ে পড়েছে, ঘরটা একটু একটু করে আলোকিত হচ্ছে। সেই আলোকিত আলোয় গালে হাত দিয়ে তন্নি ত্রিনয়কে দেখলো। কত সুন্দর ঘুমানোর ভঙ্গিমা, কি সুন্দর স্নিগ্ধ চেহারা। তন্নির মাথায় ভূত চাপলো। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে সে ত্রিনয়ের দিকে ঝুঁকে পড়ল। খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালে পরপর শব্দ করে একটা চুমু খেলো। ভেবেছিল ত্রিনয় জেগে উঠবে আর ও দৌড়ে পালাবে। ত্রিনয় উঠল না। সে মনমরা হয়ে পিছু ফিরে গেল। ত্রিনয় বুঝতে পেরে চোখ বন্ধ রেখেই হাসলো একটু। মনে মনে ঘোষণা করলো, এত সুন্দর অপার্থিব একটা সকালের জন্য হলেও ছেলেদের বিয়ে করা উচিত। তন্নি সময় নিয়ে গোসল করলো। 2-3 দিন ধরে শান্তিমতো গোসল করা যাচ্ছে না, কি মহা মুশকিল কাণ্ড। তারপর কোনো রকম শাড়ি পরলো 2 ঘন্টা লাগিয়ে। সকাল হয়ে গেছে, বাহিরে বোধহয় সবাই জেগে উঠেছে। ত্রিনয় ঘুমাচ্ছে নাকি সোজা সে বুঝতে পারলো না। তন্নি গিয়ে দরজা খুললো। পেছন থেকে ওকে কেউ জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? তন্নি হকচকিয়ে উঠল। বোধগম্য হতেই শান্ত হয়ে উত্তর দিল, বাইরে। বাড়ির বাইরে না, রান্নাঘরে। ত্রিনয় বালিশে মুখ গুজে দিল। ওকে আদেশ করলো, মাথায় কাপড় দিয়ে যাও। তন্নি মেনে নিল। তারপর চুপচাপ এগিয়ে গেল সিঁড়ির দিকে। সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। রান্নাঘর থেকে আওয়াজ আসছে। তন্নির শব্দ অনুসরণ করে সেদিকে গেল। রোজিনা রান্নাবান্নার আয়োজন করছে। তন্নি কি করবে কি বলবে কিছু খুঁজে পেল না। তাকে দেখতে পেয়ে রোজিনা নিজেই বললেন, উঠেছো তুমি? বাইরে এলে কেন? ঘরে যাও। তন্নি আস্তে করে জিজ্ঞেস করলো, আমিও তোমাকে সাহায্য করি। রান্না বান্না পারো? একটু একটু। রোজিনা হেসে দিলেন। ওনার হাসি দেখে তন্নি বুঝলো তার শাশুড়ি আম্মা ভীষণ ভালো বোধ হয়। তিনি বললেন, তাহলে আটা মাখো, এরা সবাই সকালে পরোটা খায়। তন্নি চুপচাপ কাজ করতে লাগলো। মনটা খুসখুস করছে তার। সে শেষমেশ জিজ্ঞেস করলো, আম্মা আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা না? রোজিনা জিজ্ঞেস করলেন, বাড়ির কথা মনে পড়েছে? বোকা মেয়ে, যাবেই তো। আজকে তোমাদেরই নাওর তো। তন্নি আর কথা বলল না। সে মনে মনে ভীষণ খুশি হয়েছে। একে একে সবাই হাজির হলো ডাইনিং টেবিলে। রোজিনা তন্নিকে বলল, ত্রিনয়কে ডাক দাও, গিয়ে উঠুক, খাবে না? তন্নি মেনে নিল। এখানে তার ভালো লাগছে না, ঘরে যেতে মন টানছে। জুই, জবা, রোজিনা ওর শ্বশুর কারো প্রতি তেমন টান আসছে না যতটুকু ত্রিনয়ের প্রতি এসেছে। নূরজাহান বলেছিলেন, একটা রাত গেলেই বুঝবি। তন্নি বুঝেছে। ওদের সবার সাথে কথা বলতে কিছুটা অস্বস্তি এখন হচ্ছে। সময় হলে অবশ্য কেটে যাবে সেটা। সে চুপচাপ ঘরে এলো। তারপর ঝাড়া দিয়ে মাথার ঘুমটা ফেলে দিল। কি গরম পড়েছে! এত গরমে কেউ মাথায় কাপড় দেয়? অসহ্য। পরপর সে বিছানায় তাকায়। ত্রিনয় তখনও ঘুমাচ্ছে। তন্নি আশ্চর্য হলো, কত বেলা পর্যন্ত ঘুমায়? উনি না শিক্ষক? সময়ানুভূতিটা নেই? তন্নি এগিয়ে গেল। কি বলে ডাকবে? সে ইতস্তত করল, শুনছো? এই। ত্রিনয় বালিশ থেকে মুখ তুলল। সমস্যা কি তোমার? ঘুমোতে দিচ্ছ না? সকাল হয়ে গেছে। ত্রিনয় কপালে ভাত সমেত উঠে বসলো। তন্নি এক পাশে দাঁড়ানোর জায়গা দিয়ে। ত্রিনয় বসলো পা ঝুলিয়ে। তন্নি তখন বিছানায় তাকিয়ে আছে। ফোনটা ওর মনোযোগ কেড়েছে। স্মার্টফোন সে দেখেছে, কিন্তু ব্যবহার পদ্ধতি জানে না। ত্রিনয় ওকে দেখলো, তারপর ফোনটা হাতে নিল। তন্নি হকচকিয়ে গেল, বুঝে ফেলেছে। ত্রিনয় ফোনটা দেখে জিজ্ঞেস করলো, বিয়ের ছবি দেখবে? তন্নি খুশি হয়ে গেল। ফোনটা লক খোলার আগ পর্যন্ত উকি দিয়ে দেখলো। ত্রিনয় গ্যালারি ওপেন করেছে। সে তাকালো পাশে, তারপর বলল, বসো এখানে। হাত দিয়ে নিজের পাশটা দেখালো সে। তন্নি গুটিয়ে গুটিয়ে বসলো।
খুবই সামান্য দূরত্ব রেখে। ব্লাউজ পেটিকোটের ফাঁকে বাম কোমরের কিছুটা জায়গা উন্মুক্ত। সেকেন্ডের ব্যবধানে তন্নি টের পেল একটা হাত সেখানে স্পর্শ করছে। ত্রিনয় ওকে টেনে নিজের কাছাকাছি নিয়ে গেল। নরম ত্বকে খড়খড়ে হাতের ছোঁয়ায় তন্নি জমে গেল। পায়ের পাতা শিরশির করে উঠল যখন সেখানে রাখা হাতের আঙ্গুলগুলো নড়াচড়া শুরু করলো। তন্নি সময় নিয়ে সাজগোজ করে তৈরি হলো। তার এত আনন্দ লাগছে যা বলার বাইরে। মনে হচ্ছে এক যুগ পর বাপের বাড়ি যাচ্ছে সে। এত খারাপ লাগছে বাড়ির জন্য। সে একটা লাল শাড়ি পরে, চোখে কাজল দিল, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে হাতে গহনা। নতুন নাকফুলটায় তাকে ভীষণ সুন্দর লাগছে, কেমন বউ বউ বর শরীরে। ত্রিনয় নিচে গেছে, তন্নির জন্যই বোধহয় অপেক্ষা করছে। আয়নায় তাকিয়ে থাকতে থাকতেই ত্রিনয় ঘরে এলো। তন্নির কাল রাত থেকেই সরাসরি লোকটাকে দেখলে লজ্জা লাগছে, ভীষণ লজ্জা। সে চুল আঁচড়াতে আঁচড়াতে ডান পাশে তাকালো। ত্রিনয় বিছানায় বসে, ঘড়ি পড়ছে হাতে। ভুলে গিয়েছিল বোধহয়। সেও তখন তাকালো। তন্নি আরও একবার থতমত খায়। আগের মতোই চাহনি চোখে, মুখটা পুরো পেঁচার মতো। ওর দিকে বেহেয়ার মতো আরো কতক্ষণ চেয়ে রইল। তন্নি পুনরায় নূরজাহানের কথা স্মরণ করল। ছেলেটার দৃষ্টি ভালো না, ওর দিকে কিভাবে যেন একটা তাকায়। তন্নি শেষমেশ মাথায় ঘোমটা টানলো কপাল পর্যন্ত। ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কেমন লাগছে? ত্রিনয় বিছানায় বহু কষ্টে বসে থেকে মতামত দিল, সুন্দর লাগছে, নতুন বউয়ের মতো। তন্নি আবারও মুখ ঘুরিয়ে হাসলো। ত্রিনয় টের পেল এই তো ওর মরণ, এখানেই তো লুকিয়েছে সর্বসমগ্র। দুজনে বের হওয়ার পর গাড়িতে বসলে নূরজাহান কল দিলেন। ত্রিনয় ওকে দিয়ে দিল ফোনটা। নূরজাহান জিজ্ঞেস করলেন, তোরা আসবি কখন? তন্নি উত্তর দিল, আমরা গাড়িতে আছি, বেশিক্ষণ লাগবে না। ওরা এলো ঠিকঠাক 20 মিনিট পর। বাড়িতে হইচই শুরু হলো। আসমা, মইনুল ত্রিনয়কে ঘরে তুললেন। তন্নি গিয়ে এক একে সবাইকে জড়িয়ে ধরল। তার ভীষণ আনন্দ হচ্ছে। সে কতক্ষণ ঘুরে ঘুরে বাড়িটা দেখলো, দেওয়ালগুলো ছুঁয়ে দিল। ওরা তন্নির ভীষণ আপন। ছোট থেকে এই ইট পাথরের বাড়িটা তার অতীব পছন্দের ছিল। কত শত কত অজস্র স্মৃতি জড়িয়ে। একদিনে কি সব ভোলা যায়? যায় না। হাঁটতে হাঁটতে তন্নি টের পেল বাড়ির মাটিটুকু সংস্পর্শটা পর্যন্ত আলাদা। এমন মাটি কোথাও নেই। এমন মাটি অপূর্ব মিশেল গন্ধ পৃথিবীর কোথাও নেই। বিয়ের পর মেয়েরা কেবল প্রিয় মানুষ ছেড়ে যাওয়ার দুঃখে কাঁদে না। তাদের হাজারটা দুঃখের একটা হলো পরিচিত জায়গা ছেড়ে যাওয়া। একটা কমফোর্ট জোন হারিয়ে ফেলার ভয়েও তারা কাঁদে। পাখির মতো উঠতে পারার সুখ হারিয়ে ফেলার ভয়ে তারা কাঁদে। চিরায়িত অভ্যাসগুলো ছেড়ে দেওয়ার ভয়ে তারা কাঁদে। বাড়ির বাহিরে সবাই খোঁজ পেয়ে বরকে দেখতে এলো। শুনেছে তন্নির জামাই খুব সুন্দর। ত্রিনয় বসেছে ঘরের মাঝখানে। তন্নি কিছুটা দূরে বসে বসে আঙ্গুর খাচ্ছে আয়েশ করে। শত জনমের ক্ষুধার্ত লোকের মতো আসার পর থেকে খেয়েই যাচ্ছে মেয়েটা। তন্নি খাওয়া দাওয়া পছন্দ করে। ত্রিনয় বিরক্ত নিয়ে ফোন হাতে তুলল। এর আগেই কথা থেকে কতগুলো মহিলার দল বেঁধে এলো তার কাছে। ত্রিনয় ফোনটা রেখে দিল। মহিলারা সবাই বেশ বয়স্ক, দাদি বয়সী বোধ হয়। একজন ত্রিনয়ের পাশে ঘেঁষে বসলেন। তার অস্বস্তি হচ্ছে। মহিলা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ত্রিনয়ের গলার রসকসহীন, ত্রিনয় সিদ্দিকী। কঠিন নাম। আরেকজন জিজ্ঞেস করলেন, আব্বুর ব্যবসা আছে, আম্মু করেন না কিছু, বাড়িতেই থাকেন। ত্রিনয় বড্ড উসখুস করছে। এখান থেকে পালানোর উপায় কি? তন্নি কি বোকা? এদিকে আসছে না কেন? বউ ছাড়া এ মুহূর্তে সে নিজেকে খুব অসহায় হিসেবে ঘোষণা করল। উনি আবারও বললেন। ত্রিনয় জোর করেও হাসতে পারছে না। তার বাড়িতে তার ভাই বোন মা বাবাও তার সাথে এত কথা বলে না। সে বলল, জি, আমি একা আর 2 বোন। কিসে পরে কতটুকু বয়স জিজ্ঞেস করলে ত্রিনয় এখান থেকে উঠে যাবে। মন স্থির করেছে সে। সহ্য করা যাচ্ছে না। তন্নি খাওয়া বাদ দিয়ে এখানে তাকিয়ে আছে। পাশের মহিলাটা বললেন, শুনছি জামাই মাস্টার। ত্রিনয় চোখ বুজে ফেলল বিরক্তির চোটে। মাস্টার, কি আজব শব্দ। তন্নি হেসে ফেলল। সে উঠে এগিয়ে এলো। বুঝতে পারলো রেগে যাচ্ছে। সে কাছাকাছি আসার পর শুনতে পেল এক মহিলা ওনার নাতনিকে বলছেন,
জামাই 2-3 দিন থাকবে এখানে, পড়া টড়া না বুঝলে আসিস, বুঝিয়ে দেবে না হয়। ত্রিনয় নিজের কপালটা আঙ্গুল দিয়ে চেপে ধরল। তন্নি ফিক করে শব্দ করে হেসে উঠল, তারপর সবাইকে ডেঙ্গিয়ে বলল, তোমরা যাও তো এখন, ওর মাথা ব্যথা করছে, তুমি আমার সাথে এসো। বলার সাথে সাথে সে দাঁড়িয়ে পড়ল। মাথা গরম হয়ে পড়েছে ততক্ষণে। সব থেকে বেশি রাগ আসছে তন্নির উপর। ওরা চলে যেতেই সবাই বিড়বিড় করলো, তুমি বাহ। তন্নি ওকে নিয়ে নিজের ঘরে এলো। কারেন্ট চলে গেছে কতক্ষণ হলো। ত্রিনয় হেঁটে এসে বিছানায় বসে ধপ করে শুয়ে পড়ল। তন্নি চলে যেতে নিলেই হাতটা টেনে ধরল। সে পেছনে তাকালে বলল,